প্রিয় কারণ লেখিকা কায়নাত আফরিন, পর্ব সংখ্যা 17। মাঝরাতের বর্ষণকে বলা হয় প্রেমের বর্ষণ। এ সময় প্রকৃতি হয়ে যায় স্নিগ্ধ। চট্টগ্রামের মতো এলোমেলো পাহাড়ি শহরে সে মুগ্ধতা যেন আরও চনমনে হয়ে ওঠে। বাতাসে হাসনা হেনার মতো প্রেমের ঘ্রাণ। প্রিয়তা নিভে যাওয়া আলোর মতো বারান্দায় দরজা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ঘড়ি কাঁটা 12টায় হানা দিয়েছে। পিছনে খাটে স্তব মূর্তির মতো বসে থাকা রুদ্র আর অদ্রি। অরিন নেই, সে পাশের রুম গলা ফাটিয়ে ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করছে। কানে আসছে সেগুলো প্রিয়তা। নীরবতা কাটিয়ে হঠাৎ অদ্রি বলল, অভি ভাইয়া সেদিন তাকে এত ভয়াবহ কথাগুলো বলে গেল আর তুই জানাচ্ছিস সেগুলো এখন? প্রীতা অবনত হলো, সবিস্ময়ে বলল, এগুলো আর যাই হোক, তোকে বলার মতো কিছু না অদ্রি। তোকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই। পরে দেখা যাবে এলাকার সদ্য ফুটে ওঠা বাচ্চারাও জানবে সেদিন উনি আমায় কী বলেছিল। এমন কটূক্তি শুনে নাক ফোলালো অদ্রি। রুদ্র হাসছে বলল, যাক, কাহিনী দেখে টান খেলো মাম্মা। অভি ভাইয়ের মতো মানুষও পাল্টে নিল। কত না বলতি, বেটায় ঘাড় তেরা, নাকের ডগায় ইগো, কথা বলে না, হাসে না, আর সেই বেটা এখন তোকে যেভাবেই হোক বিয়ে করবে বলে ফোন করেছে। পুরাই জোশ। তোর জোশের মাথা মুন্ডু। শোন রুদ্র, আমি এই অদ্রি থাকতে প্রিয়র বিয়ে এই ঘাড় তেরা বেটার সাথে হবে না। তার সুদর্শন রূপ তুই ধুয়ে খা। কি পেয়েছেটা কি ওই শালায়? ইচ্ছে হলে সবার সামনে অপমান করে বেড়াবে, আর ইচ্ছা হলে ধরে বেঁধে বিয়ে করবে। মেয়েদের কি এরা মানুষ মনে করে না? তোরে কি বলবো, ছেলে মানুষদের জাতি হলো সুইসার জাত। একজন দিয়ে জীবনেও এদের পেট ভরবে না। আজ আমাদের পিউরে তুলতুল করে রেখে ঠিকই তোর মতো অন্য মেয়েদের টাঙ্কি মারবে। অদ্রির ছেলে বিদেশি মনে এবার হানা দিল ইতিহাসের রমণীর মতো বিদ্রোহ। আর অদ্রির প্রকোপে সায় দিল প্রিয়তাও। রুদ্র হাজারটা বোঝানোর পরও প্রিয়তা কেন যেন সবকিছু ধাতস্থ করতে পারল না। অদ্রি এবার বলল, শোন প্রিয়, আমি অভি ভাইয়ার ব্যাপারটা বুঝে শুনেই বলছি। শোন প্রিয়, আমি অভি ভাইয়ের ব্যাপারটা বুঝে শুনেই বলছি। অভি ভাইয়া ছেলে হিসেবে পারফেক্ট, বাট তোর জন্য না। যে বেটায় আমার জানুকে সবার সামনে ধমকে বেড়াবে, তার সাথে কিছুতেই আমি বিয়ে হতে দেব না। দরকার হলে বিয়ের দিন তাকে কিডন্যাপ করে রাস্তায় ভরে পানিতে ফেলে দিয়ে তার বন্ধু অন্তর সাথে সুখে সংসার করব, তবুও না। এভাবে কথা বলতে বলতে কেটে গেল সময়। অদ্রি এখন যত সাহস দেখাচ্ছে, অভির সামনে তা এক চুলো পারবে না। এটা রুদ্র প্রিয়তা দুজনই ভালো মতো জানে। প্রিয়তা এবার পাশের রুমে গেল। দেখলো অরিন পড়ছে এখন গভীর মনোযোগে। তারই পাশের রুমে যে ওরা তিনজন বিরাট আলোচনার পর্ব শেষ করলো, তার কোনো হদিস নেই। প্রিয়তা ঢুলুঢুলু হয়ে বলল, কিরে ঘুমাবি না? এই তো আসছি। রুদ্র ভাইয়া চলে গিয়েছে? হুম, ও এতক্ষণে ঘুমিয়ে গেছে মনে হয়। অদ্রি আপু কই? আমি ওই রুমের পড়লে তো আপুরার প্রেমালাপ হয় না ভালো মতো, তাই তো এই রুমে এসে পড়ছি রাতে। সেদিন কোনো ছেলের সাথে নাকি কথা বলছিল। আমি তখন টেবিলের বায়োলজি পড়ছিলাম। এসে কি ধমক! বলল, বায়োলজি এভাবে চিল্লিয়ে পড়বি না আমার সামনে। অরিনের অভিমানী কণ্ঠে হেসে দিল প্রিয়তা। বলল, আরে ওর কথা এখন বই রেখে ঘুমাতে আয়। সন্ধ্যার পর থেকে দেখছি পড়েই যাচ্ছিস। এসএসসিতে গোল্ডেন পাইতে চাইলে পড়বি, ভালো কথা। এজন্য নিজেকে এত হেয়ালি করবি? আরে কাল পরীক্ষা আছে স্কুলে। বিকেলে তিথি চাচির সাথে গল্প করার সময় তো মনেই ছিল না কথা। জানলে এমন হতো না। লাইট অফ করে নিজেদের রুমে ঢুকলো দুজনে। অর্ধেক ঘুমোচ্ছে মরার মতো। ঘুমের মাঝে ভূত ভূত বলে চেঁচিয়ে উঠেছে। বৃষ্টির গতি কমেছে। পরিবেশ এখন শীতল। স্যাঁতস্যাঁতে। অরিন বলল, আপু ঘুমাচ্ছে না? তোরও কি অর্ধের মতো প্রেম প্রেম পায় নাকি? কি যে বলো! আমার দুদিন বাদে পরীক্ষা, আর এসবে সময় দেবো ভাবছো? আচ্ছা শোনো না, তোমার এরকম ফিলিং হয়? কীরকম? এই যে প্রেম প্রেম টাইপ ফিলিং। মাঝে মধ্যে অভি ভাইয়ের সাথে কথা হয় না, লুকোচুরি করে। প্রিয়তার মনে বিস্ফোরণ ঘটল। অরিন তো এমন মেয়ে নয়। তাহলে এসব কি বলছে? তুই কি মিথি নামের কাউকে চিনিস তোর স্কুলের? চিনব না কেন? তুমিই তো ওকে পড়াও। ওর থেকে 10 হাত দূরে থাকবি। কেন যেন মনে হচ্ছে ওর ভাইরাস তোর মাথায় ঢুকেছে। অরিন চোখ ছোট ছোট করে ফেলল। বুঝলো প্রিয়তা খানিকটা রেগে গেছে একথায়। ওর আগেই বোঝা উচিত ছিল প্রিয়তা এমন মেয়ে না।
অদি আপুর সাথে উঠে বসে প্রিয়তার মধ্যে ওই ব্যাপারটা আসেনি। অরিন জড়িয়ে ধরলো আপুকে, বলল, আচ্ছা সরি, আর জীবনে এমন প্রশ্ন করব না। এখন চুলে বিলি কেটে দাও তো। প্রিয়তা হেসে আনমনে চুমু খেলো অরিনের কপালে। নন্দলাল সড়কে তুমুল ভিড়। স্কুল ছুটি হওয়াতে হুড়মুড় করে বেরোচ্ছে ছেলেমেয়েরা। কাঠফাটা রোদ, বীভৎস বাতাস, প্রিয়তা অপ্রীতিভ হলো। ঘেমে নিয়ে একাকার হলো। বেগুনি সুতির জামা, গাছের শুকনো পাতার ফাঁক ফোকরখানা দিয়ে আষাঢ় রোদ পড়ছে মুখ আর বাদামি চোখের উপর। ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজালো কয়েকবার। তিক্ত লাগছে সময়। না, মিতি তো বের হবার নামই নিচ্ছে না স্কুল থেকে। জীবনে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছে, এই এক মিতিকে পড়িয়ে ওর জীবনে কষ্ট বেড়ে গেল রেল ইঞ্জিনের ধোঁয়ার মতো করে। আজ সকালে মিতির মা ফোন দিয়ে প্রিয়তাকে বলেছে স্কুলের অপোজিটে বইয়ের দোকান থেকে ওর একটা বই কিনে দিতে। 3 দিন ধরে তিনি মিতিকে তাড়া দিচ্ছিলেন, অথচ মেয়েটার কোনো রা শব্দ নেই। বেশ কিছুক্ষণ পর এলো মিথি। প্রিয়তাকে দেখে দাঁত কিলিয়ে হাসি দিল বই কিনতে। সময় চলে গেল আরও। তারপর মিথি হাহাকার কণ্ঠে বলল, ও আপু, একটা পেস্টি টেস্টি খাওয়া দাও না, ক্ষুধায় পেটে ইঁদুর ডিস্কো ডান্স করছে। প্রিয়তা ওকে নিয়ে মোড়েরই একটি শপে গেল। কিনে দিল চকলেট, মিনি সাইজ কেক। তবে সেখানে গিয়ে আরও অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শান্তনু প্রিয়তাকে দেখে খুশিতে চেঁচিয়ে বলল, আরে বৌমণি! কেঁপে উঠল প্রিয়তা। পিছনে ফিরে হতভম্ব হলো। শান্তনু দাঁড়িয়ে আছে নাদুস নুদুস, শরীরের পিছনে ঝুলানো স্কুল ব্যাগ। গালগুলো লাল হয়ে আছে রোদে দৌড়াদৌড়ির কারণে। পাশে দাঁড়ানো তার হবু শ্বশুরমশাই ওরফে নুরুল স্যার, সবসময়ের মতো ফরমাল লোক, চোখে চশমা, ভদ্রলোক, রাগী মানুষ। কলেজে পড়াকালীন সকল ছাত্রছাত্রীরাই তাকে গম্ভীর বলে চিনত। তো প্রিয়তাকে দেখে তার ঠোঁটে প্রাণবন্ত একটা হাসি। ঘটনা এখানে শেষ হলে পারত, তবে প্রিয়তার ভাগ্য এখানে চলমান উপন্যাসের পাতার মতো। অবগতার রাজ্য হানা দিতে না দিতে শপের দরজা দিয়ে ঢুকল অবি। তার চোখের সানগ্লাস ইতিমধ্যে খুলে শার্টে ঝুলিয়ে রেখেছে। বিস্ময় ভাব অবির চোখে মুখেও, তবে তার চেয়ে বেশি রোম হাসি। মিথি খুশিতে গদগদ হয়ে বলল, বাব্বা, পুত্রবধূ ঠিকানা পেয়ে একই সাথে শ্বশুরদের বর সবগুলো উড়ে এসে জুড়ে বসেছে। কাজে ডেকো আপু, এক্ষুনি বিয়ে সেরে ফেলো। এই মুহূর্তকে স্মরণীয় বরণীয় রেখে সাক্ষী না হয় আমি থাকবো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।